বিএনপির লোকজন যদি রাজনীতি বুঝে থাকে, নিশ্চয় তারাও জানে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ। এটা এই ভয়ে কি জামাত এনসিপি সারাক্ষণ হুমকির পর হুমকি দিয়ে যাচ্ছে? সেই ভয় তো দিচ্ছেই, সেই ভয় আছে। সাথে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এরা কিন্তু স্রেফ অপরাধী। আপনার 2024-এ যেটা হয়েছে সেটা হলো এই জঙ্গি উত্থানে জঙ্গিরা, আজকে দেখা যাচ্ছে, আমরা আরো নতুন তথ্য পাচ্ছি, শত শত জঙ্গি আপনার সব ধরনের খুন খারাপের কিন্তু কনফেশন দিয়েছে। হ্যাঁ, আপনার ইউনুস নিজে কনফেশন দিয়েছে। ইউনুসের একটা ভিডিওতে সে বলছে যে তুমি গ্রামে আওয়ামী লীগ গুলাকে মারো না কেন, মানে কথাটা ট্রান্সলেট করলে আমি শহরের গুলাকে মারি, তুমি গ্রামের গুলাকে মারো না কেন। সুতরাং এরা কেউ কিন্তু আপনার সন্ত্রাসী নতুন যেগুলা বয়সে কম, এরা তো বাঁচতেই পারবে না। বঙ্গবন্ধুর খুনিরা 40 বছর 35 বছর আপনার নিরাপদে ঘুরছে, পার্লামেন্ট সদস্য হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক দল করছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ফাঁসির দড়ি পড়তে হয়েছে তো। আর সেখানে তো আপনার ওই যে শেখ ফরিদ বলেছেন যে সেগুলো তো তেমন মানে অনেক জটিল ছিল। আর এখন তো সব ডিজিটাল যুগে সব কিছু ধারণকৃত, সব আপনার আত্মস্বীকৃতি ধারণকৃত। সুতরাং এদের বিচার করে বিচারের আওতায় আনতে সময় কম লাগবে। তবে এখন আমি আওয়ামী লীগের লোকজনকে অনুরোধ করব, আওয়ামী লীগের বাংলাদেশে 10 কোটি সমর্থক আছে, তাদের মধ্যে অন্তত 1 কোটি সমর্থক তো আছে যাদের বুদ্ধিভিত্তিক মান একটু ভালো। তারা প্রত্যেকে একজন মানুষ আরেকজন মানুষকে বোঝানোর দায়িত্বটা নেন। এটা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া দরকার, আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া দরকার। ইউনুস যেই আপনার বাংলাদেশের উপর যে সাভেজারি চালিয়েছে, যে নিষ্ঠুরতা চালিয়েছে, যে জঙ্গলের আইন চালিয়েছে, যে নিষ্ঠুরতা করেছে, এবং যেভাবে অর্থনীতিকে ধ্বংস করেছে, এবং যেভাবে ইউনুস এবং তার এই ডাকাততন্ত্রের সদস্যরা দুর্নীতি করেছে, সেই সবগুলো একজন মানুষ যদি আরেকজন মানুষকে বোঝায়, আপনার 1 কোটি মানুষ যদি ধরেন একজন দুইজনকে বোঝালো, 2 কোটি মানুষ বুঝলো না, 2 কোটির মধ্যে 1 কোটি তো বুঝবে, তাহলে অনেকগুলো একটা নীরব বিপ্লব আমরা করে ফেলতে পারবো। আমি আপনার মাধ্যমে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান করছি এই ধরনের একটা কর্মসূচি আমাদের গ্রহণ করা দরকার, যাতে ইউনুসের এই প্রতিটা আপনার এই যেভাবে ইউনুস অপকর্মগুলো করলো সেগুলো মানুষের সামনে তুলে ধরা, এবং সাথে সাথে এটাও তুলে ধরা কিভাবে দেশটা দিনকে দিন দরিদ্র হয়ে যাচ্ছে। বাংলাদেশের আজকে তরুণ তরুণীদের কিন্তু কোনো স্বপ্ন নাই। সবচেয়ে একটা বড় স্বপ্ন থাকে লেখাপড়া ভালো করে বিদেশে যাবে, ভিসা কেউ দিবে না। হ্যাঁ, সে সবকিছু কিন্তু ইউনুস করে গেছে ক্ষতি। এখন আমাদের এগুলা মানুষের কাছে নিয়ে যাওয়া দরকার, এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতা পুনরায় প্রতিস্থাপিত হওয়া এটা খুবই অল্প সময়ের ব্যাপার যদি আমরা চিন্তার সাথে কাজগুলি করি। আর দ্বিদলীয় ব্যবস্থা আমরা যদি কায়েম করি, আমরা যদি সঠিক নির্বাচন পদ্ধতি করি, তাহলে তো বাংলাদেশে যদি, এবং সেটা যদি স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির বিরুদ্ধে একটা কোয়ালিশন হয়, 24-এ যেমন একটা জঙ্গি কোয়ালিশন হয়েছে, তাহলে তো ক্ষমতায় ঘুরে ফিরে বিএনপি আর আওয়ামী লীগই আসবে, তখন তো এরা এমনিতেই ইরিলেভেন্ট হয়ে যাবে। কিন্তু দুই দল যদি এটা পুরোটা তারেক রহমান উপর নির্ভর করছে। আওয়ামী লীগ তো আর জামাতের সাথে কখনো সেই রকম বন্ধুত্ব করে নাই, যদিও কিছু করেছে সেগুলোর মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু আওয়ামী লীগের বিএনপির কোয়ালিশন সঙ্গী হলো স্বাধীনতা বিরোধীরা। এদেরকে তারেক রহমান বাদ দিয়ে, এবং আওয়ামী লীগের সাথে, এবং আওয়ামী লীগও যেন গোপনে এদের সাথে আবার চুক্তি না করে সস্তা রাজনীতির কারণে, সেরকম একটা ব্যবস্থা আসলে বাংলাদেশের জন্য খারাপ কিছু হবে না। আর যদি না হয়, আওয়ামী লীগকে ওটার জন্য প্রস্তুত থাকতে হবে। সকল স্বাধীনতা বিরোধীকে বাংলাদেশে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করে দিতে হবে। রাষ্ট্রপতির ইন্টারভিউ তো একটা আলোচনার বিষয়। রাষ্ট্রপতির ইন্টারভিউকে কেন্দ্র করে অনেকে বলছেন রাষ্ট্রপতি যাওয়ার সময় হয়ে গেছে। জামাত স্ট্যান্ডটা নিয়েছে, যেটা সংসদে উনি ভাষণ দিতে যখন দাঁড়াবেন, জামাত শক্ত ভূমিকা নেবে এই বিষয়ে। আমার দেশে একটা রিপোর্ট করেছে, রাষ্ট্রপতিকে যে ভাষণটা পড়বেন সংসদে, যেটা থেকে তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত সময়গুলো তুলে দেওয়া হবে। এটা তারেক রহমান একটা স্ট্র্যাটেজি হতে পারে। উনি যেহেতু চুপ্পুকে পেয়ে গেছেন, এখন চুপ্পু তো রেডি আছে, বোঝাই গেল যে যাই বলে, এখন যদি বঙ্গবন্ধুকে গালি দিতে বলে, শেখ হাসিনাকে গালি দিতে বলে, চুপ্পু দিবে। চুপ্পু, শফিউল্লাহ এরা তো আসলে বেঈমান। আর ওয়াকারের কথা নাই বা বললাম,
দিক, তাতে কিছু এসে যায় না। কিন্তু আওয়ামী লীগের লোকজনের চুপ্পুকে নিয়ে আহ্লাদ দেখে আমার কষ্ট হয় যে মানুষগুলোর কোনো আপনার বুঝতে পারে না যে সে একটা সাক্ষাৎকার দিল, সেখানে তাকে যে একটা চাকর থেকে রাষ্ট্রপতি বানিয়েছে, সেই শেখ হাসিনার কথা নাই, বঙ্গবন্ধুর কথা নাই। সে এই লোক দেখেন কত বড় বদমাশ ছিল, কি পরিমাণ নির্লজ্জ ভাবে বলছিল যে আমি শেখ হাসিনার চরণ ধুলাটা আর পাচ্ছি না। সে কিন্তু সাক্ষাৎকারে মনে হলো যে সে আওয়ামী লীগকে চেনে না। এই ধরনের একটা বদমাশের প্রতি বা সেই সাংবাদিক কি সেরকম প্রশ্ন করেছেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ নিয়ে? প্রশ্ন তো করা লাগে না। আপনি কি আমাকে সব প্রশ্ন করেন বাড়ি ভাই? আমি তো আমার কথাগুলো তুলে নিয়ে আসি, আমি তো বলার চেষ্টা করি, তাই না? সাংবাদিকের প্রশ্ন করবে। সাংবাদিকরা তো এখন সবাই তারেক রহমানকে খুশি করার জন্য যা যা করবে। কোথায় জানি দেখলাম যে চুপ্পু এটা নিজের এই ইন্টারভিউ বোধহয় মেকানাইজড, অর্থাৎ তারেক রহমানের কোনো একটা পলিসির অংশ হতে পারে সেগুলা। মোট কথা হলো চুপ্পুর ভূমিকা রাখার সুযোগ ছিল আপনার 5 অগস্ট, 6 অগস্ট, 7 অগস্ট। চুপ্পু তো কিছু করে নাই। এখন চুপ্পু ভালো কি করলো মন্দ কি করলো এগুলো আসলে আমাদের কিচ্ছু এসে যায় না। চুপ্পুকে সংসদে, চুপ্পু এর আগেও কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট মেসিস্ট বলে কিন্তু কাগজ বের হয়েছে। ও তো বলে যে আমি বাণী দিতে পারিনি, বাণী দিয়েছে এবং বাণীতে এগুলো লিখেছেও। তো সুতরাং আমরা কেন অবাক হচ্ছি চুপ্পু ওই 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 কথাগুলো বলবো না? চুপ্পুর সেই সাহস তো নাই। থাকলে চুপ্পু তো আপনার রাষ্ট্রপতির পদটা ছেড়ে দিত, মেরে ফেলতো না, কিচ্ছু করতো না ওকে। কিন্তু সে নিজের আরাম আয়েশের জন্য থেকে গেল। আপনি চাকর বাকর আরেকটা সাক্ষাৎকার খুব আলোচিত ব্রিগেডিয়ার সাখাওয়াতের, দেখেছি। জি, আপনি কি পর্যবেক্ষণ এটা নিয়ে? পর্যবেক্ষণ হলো যে সাখাওয়াত সাহেব হলো আপনার মানুষ, একটা ছোট্ট একটা উপন্যাস আছে, নাম হইল মিস্টার জ্যাকিল অ্যান্ড ডক্টর হাইড। এক লোকের দুইটা চরিত্র, অর্থাৎ ডক্টর হাইড খুব ভালো, মিস্টার জ্যাকিল খুব খারাপ। এই সাখাওয়াত লোকটা ওই ধরনের। সাখাওয়াত লোকটাকে আপনার কোনোভাবেই তাকে নিয়ে আপনি কিছু করতে পারবেন না। কিছু কিছু সত্য বলে, আবার সময় সময় মিথ্যা বলে, অর্থাৎ মিথ্যা এবং সত্যের মিশ্রণ। এই লোকের কি কোনো ব্যক্তিত্ব আছে? সে তার স্বীকারোক্তিতে যেভাবে তাকে অপ্রাসঙ্গিক করে ফেলেছে জঙ্গিরা এই ইউনূসের গভর্নমেন্টে, সে তো ফিরে আসে না, সে ওই লোভ লালসায় থেকে গেছে। এখন সে কথা বলছে এগুলো আর্মির লোক বলে, আর্মির লোককে কেউ কিছু করে না, এরা বাংলাদেশে থাকতে পারবে ভবিষ্যতে। কিন্তু যে দেখেন, সে কিন্তু এর মধ্যে বলছে যে সব দিল্লি কেন্দ্রিক। আমাদের এই দিল্লি কেন্দ্রিক একটা কথা ছিল তার 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 ইন্টারভিউতে। আমি মানে যেটা গুরুত্বপূর্ণ ওইটা নিয়ে আলোচনা করছে। সে তো বলেছে ওগুলা ঠিক আছে, এই মিথ্যাটা সাখাওয়াত বলে দিচ্ছে। অথচ শেখ হাসিনাই একমাত্র রাষ্ট্রনায়ক বাংলাদেশের। দিল্লি বলুন, ওয়াশিংটন বলুন, চীন বলুন, যাদের কাছ থেকে ফিয়ার্সলি একেবারে আপনার অত্যন্ত তীব্রভাবে দেশটাকে নিজের হাতে রেখেছে, কারো হাতে বিক্রি না করে। হ্যাঁ, সবার থেকে লাভ নেয়ার চেষ্টা করেছে। কিন্তু এই জঙ্গিরা, মৌলবাদীরা এই যে 50 বছর ধরে বলে আসে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা ছড়াচ্ছে এবং সব ভারতের কাছে বিক্রি করে দিছে, ওই বেটা ওইটাই বলছে যে সব দিল্লি কেন্দ্রিক। আমাদের আসলে এই জায়গাটাই কাজ করতে হবে এবং প্রত্যেকটা মানুষের এই যে একটা অসুস্থ মানসিকতা তৈরি করে ফেললো। সাখাওয়াত যখন বলে সবকিছু দিল্লি কেন্দ্রিক, সাখাওয়াত তো সুস্থ মানুষ না। কোন সুস্থ মানুষ তো এই ধরনের প্রপাগান্ডা গিলতে পারে না। অর্থাৎ বাংলাদেশের পুরো সমাজটাকে জঙ্গিরা, মৌলবাদীরা, পিনাকিরা, ফরাদ মজাররা অসুস্থ করে ফেলছে। যে কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও বাংলাদেশের মানুষ বিশ্বাস করে সবকিছু দিল্লি কেন্দ্রিক শেখ হাসিনার সময়। এখন এই দিল্লি কেন্দ্রিক বিষয়টাকেই স্বাভাবিক করতে হবে, আমাদেরকে ওই জায়গায় ফিরে আসতে হবে। এখানে ভারতের প্রজ্ঞা নাই, আওয়ামী লীগের প্রজ্ঞা নাই, প্রজ্ঞার সূচনা করতে হবে। কিন্তু এই অসুস্থ সাখাওয়াতকে আর সুস্থ করার সুযোগ নাই। বাংলাদেশের তরুণ তরুণীদের কাছে বাংলাদেশের গল্প, আওয়ামী লীগের সাফল্যের গল্প নিয়ে যেতে হবে। স্নাইপারের কথা বললেন, কিন্তু স্নাইপারটা কারা ঘটিয়েছে সেটা বললেন না। দেখুন, সাখাওয়াত একটু সত্য বলে, আবার তার কোন জায়গায় ক্ষতি হয়েছে ভেবে বলে। অর্থাৎ সেও কিন্তু তার কথা ঘুরাচ্ছে। তখন একটা বলেছে, এখন আরেকটু ঘুরিয়ে বলছে। অর্থাৎ সে সাহস করে সব সত্য বলার সুযোগ নাই। কিন্তু দেখেন, এটা সাখাওয়াতের এই বলা না বলায় কিছু এসে যায় না। এটা
প্রতিষ্ঠিত যে 2024-এর এই জঙ্গি উত্থানে জঙ্গিরা মানুষ মেরেছে, জঙ্গি মেরেছে। যেমন আপনার মুগ্ধ একটা জঙ্গি ছিল, তারপরে আবু সাইদ একটা জঙ্গি ছিল, এদেরকে মেরে ফেলছে, অনেককে মেরে ফেলছে। এবং আমাদের যেটা করণীয় ভবিষ্যতে, প্রতিটা লাশকে, আমি আরো একটা টকশোতে আরেকজন ভাইকে বলতে দেখলাম এবং যেটা আমি সমর্থন করি, প্রতিটা লাশকে তুলতে হবে, যত বছর পরে হোক। প্রতিটা লাশকে তুলে এনে যতটা বৈজ্ঞানিক ভাবে তথ্য সংগ্রহ করা যায় পরীক্ষা করে করতে হবে যে কি হয়েছিল সত্যিকারের 2024-এ, যেখানে জাতিসংঘ মিথ্যা কথা বলেছে, সারা পৃথিবী ইউনুসের দ্বারা প্ররোচিত হয়ে মিথ্যা কথা বলেছে। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর এই দায় বর্তায় যে 24-এ জঙ্গি উত্থানের প্রকৃত সত্য বাংলাদেশের মানুষকে আপনার খাঁটি এবং নির্ভেজাল তদন্তের মাধ্যমে সত্য তুলে এনে মানুষকে জানানো। এই লাশটা তো এনসিপি তখন বলেছিল কোন লাশ তুলতে দেওয়া যাবে না, হ্যাঁ, তোলা যাবে না। এখন আবার বলছে পুলিশ হত্যা, এটা মীমাংসিত বিষয়, পুলিশ হত্যার বিচার করা যাবে না। এগুলি সবই মীমাংসিত ইস্যু জঙ্গিদের কাছে। জঙ্গিরা যদি রাষ্ট্র দখল করে রাখে, তারা যদি এটা শাসন করে, এটা মীমাংসিত ইস্যু। আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির কাছে এগুলো মীমাংসিত ইস্যু নয়। সুতরাং আমরা এটার বিচার করবই, তদন্ত করব, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের জঙ্গি উত্থান আর না হয় সেটা আমরা করব। কিন্তু জঙ্গিরা জানে, ওরা জানে যে আসলে ওরা বাঁচতে পারবে না। ওদের ইয়েটা আপনার 5 আগস্টের পরেই কিন্তু ফেল মেরে ফেলছে। ফেলটা কি, এটা আমি আগেও বলেছি, এই ধরনের জঙ্গিবাদের উত্থানের পরে আপনার কোটি কোটি মানুষ মেরে ফেলতে হয়। এবং তাজ হাসমির মতো জঙ্গিরা, ইলিয়াস পিনাকি, তাজ হাসমি, ওরা কিন্তু পেছন থেকে তাগাদা দিচ্ছিল সব মেরে ফেলো, সব মেরে ফেলো, এবং অনেকগুলোকে কিন্তু রাস্তায় মব করে মেরে ফেলছে। কিন্তু দেখছে যে এত মানুষকে মারা সম্ভব না, তখনই ওটা ফেল হয়ে গেছে। এবং ওরা সবাই ফাঁসির দড়ি, ওদেরকে তাড়া করে ফিরছে। ইউনুস যদি মরে না যায়, ইউনুস এই সব জঙ্গিরা এরা যদি পালিয়ে যায়, আপনার বঙ্গবন্ধুর যে পলাতক আশা খুনিরা আছে তাদের মতো জীবন যাপন করতে পারে। স্বাভাবিক জীবনের গ্যারান্টি তারা হারিয়েছে। এখন এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য শুধু অপেক্ষা করতে হবে, এবং তার সব চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে। বা সাধারণ মানুষ তো যারা অর্থনৈতিক সমৃদ্ধিতে, তাদের কথা ভাবতে শুরু করছে। সুতরাং মাঠ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আওয়ামী লীগের জন্য, এবং আওয়ামী লীগ ঠিকই দেখবেন যে অতি সত্বর, সেটা আমি একদিন 2 দিন বললে বা 6 মাস বললে হয়ে যাবে, অ্যাকশনের উপরে নির্ভর করবে, কিন্তু সুদৃঢ়ভাবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হবে এবং সরকার গঠন করবে। তখন তো আমাদের মূল কাজই হবে 24-এর জঙ্গি উত্থানের সকল অপরাধীকে এবং ইউনুসকে বিশেষ করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া আইনের মাধ্যমে, যাতে ভবিষ্যতে আর কখনো এই ধরনের জঙ্গি উত্থান শুধু বাংলাদেশ কেন, সারা পৃথিবীর কোথাও না হয়। শেখ হাসিনা সর্বশেষ দলের নেতাদের বলেছেন দেশে ফেরত দেও, আমি আসছি। এই বক্তব্যের কয়েকদিন পেরিয়ে গেল, কোন ধরনের নড়াচড়া টের পান? কেউ আসার চেষ্টা করছে? মেসেজ নেই। শেখ হাসিনাকে ওইগুলো ভাবতে হবে। আমি মনে করি অনেকে সুযোগ নেওয়া উচিত ছিল, এই সুযোগে নেত্রী বলেছেন, কিন্তু এই স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য অবশ্যই রাজনৈতিক কলা কৌশল বাঁচতে হবে। আমি শুনেছি শেখ হাসিনা নাকি অনেক কিছু চিন্তা ভাবনা করছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন কে কি করে। আমি আশা করব যে এর মাধ্যমে সত্যিকারের বর্তমান সময়ে এই বৈরী সময়ে যারা সাহস নিয়ে কাজ করতে পারবেন, উনি তাদেরকে নেতৃত্বে নিয়ে আসবেন, এটাই আমি আশা করি। সময় লাগুক, সমস্যা নেই, কাজ তো চলছে, কিন্তু ওই চিন্তাগুলা ঠিক করা, ইউনুসের জন্য কি করতে হবে ভবিষ্যৎকে, আমি একটা আজকে আপনার মাধ্যমে একটা কিন্তু একেবারে আপনার সুন্দর একটা দিয়ে দিয়েছি কি করা উচিত ইউনুসকে। সুতরাং আমরা কি ধরনের ভবিষ্যৎ নির্মাণ করব, সাথে সাথে তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই ভীষণ 2041 রয়ে গেছে, যে 41 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা, সেই জায়গাটাও চালাইতে হবে। জঙ্গিরা যতটুকু ক্ষতি করেছে সেখান থেকে পিছিয়ে মানে উঠে আসা কষ্ট, কিন্তু আমরা কিন্তু সেই দায়িত্ব কাঁধে নিব, এবং বাংলাদেশকে ঠিকই যেই স্বপ্ন আমরা, শেখ হাসিনা তো যতগুলা স্বপ্ন দেখিয়েছেন সবগুলা বাস্তবায়ন করেছেন, ভবিষ্যতের গুলো আমরা করব, এই শেখ হাসিনার স্বপ্নই আমরা বাংলাদেশে বাস্তবায়িত করব। পররাষ্ট্রমন্ত্রী কি দেখছেন খলিলুর রহমানকে? খলিলুর রহমান, দেখুন, এই খলিলুর রহমানকে বিএনপি খুব খুশি হয়ে গেছে যে একটা বড় শিক্ষিত ইত্যাদি ইত্যাদি পেয়েছে, কিন্তু খলিলুর রহমানরা হলো, জানেন, এরা হলো আত্মকেন্দ্রিক মানুষ।
এই এই খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হয়েছে শুধু একটা জিনিসের জোরে, যে সে সারা জীবন সাধনায় ছিল, সে একদিন পররাষ্ট্রমন্ত্রী হবে, হয়ে গেছে। এই ধরনের সাধনায় থাকলে যে কেউ যে কিছু হতে পারে, কিন্তু খলিলুর রহমান দ্বারা কোনো ধরনের আপনার ক্রিয়েটিভ কূটনীতি করা সম্ভব হবে না। ক্রিয়েটিভ কূটনীতি একমাত্র আওয়ামী লীগ করতে পারে, অতীতে করে নাই, ভবিষ্যতে করবে, এবং তার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে তাদের অনেক ধরনের বুদ্ধি পরামর্শ দিয়ে যাব, আশা করি তারা সেগুলা শুনবে। খলিলুর রহমানকে আপনার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে পাঠিয়েছে, দেখা যাক সে তার আর একজন প্রতিপক্ষকে জানি বললো, তার সাথে করে হয়েও যেতে পারে। কিন্তু এগুলো নিয়ে আসলে না বাংলাদেশের মানুষ বোঝে না, এটা একটা কেরানির চাকরি, এটাকে হয়তো মহিমান্বিত করবে, কূটনৈতিক সাফল্যটাও কিছু না। 2-3 বছর আগে এই পদে ছিল মালদ্বীপের ফরেন মিনিস্টার। আপনি তালিকা দেখলে দেখবেন ছোট ছোট দেশ থেকে বেছে আনে, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র পুরস্কার হিসাবে তার তল্পি বাহক লোকজনকে দেয়। কিন্তু এই খলিল, এই ইউনুস, এরা তো বাংলাদেশটাকে একটা কি বলবো, যে আপনার যে জন্ম নিরোধক, একটা নিরোধক একবার ব্যবহার করলে যেভাবে ছুটে ফেলে দেয়, এই খলিল আর ইউনুসগণ সেটাই করেছে। সুতরাং বাংলাদেশে এদের কিন্তু ইতিহাসও জায়গা নেই, এদেরকে শুধু অপরাধের শাস্তি দিতে হবে। দুইটা যুদ্ধ এখন আমাদের চোখের সামনে, পাকিস্তান আফগানিস্তান আক্রমণ করছে, ইরানে হামলা শুরু হয়েছে। এই প্রভাব গুলো কি আসবে বাংলাদেশে? বাংলাদেশের প্রভাব তো বাংলাদেশের মানুষ বুঝতে চায় না। প্রথম কথা হলো লজ্জা। একজন মুসলমান হিসাবে দেখেন, যদি যে কোনো মুসলমান এই লজ্জাটা পায় না, অর্থাৎ মুসলমানরা কিন্তু মানসিকভাবে একটা অসুস্থ কিন্তু ধর্মীয় সমাজ। যুদ্ধ করে আফগানিস্তান পাকিস্তান, মুসলমান, ইরান একটা জঙ্গি রাষ্ট্র, সেখানে মানে আমাদের এটা বড় একটা সাবজেক্ট, এখান থেকে বাংলাদেশের কিছু পাওয়ার নাই, কিন্তু বাংলাদেশের মানে লজ্জাটা দেখানোর আছে। দেখেন পাকিস্তানকে নানান ভাবে কিন্তু ইউনুস থেকে শুরু করে তারেক রহমান উপরে তুলছে, যে পাকিস্তানের লোকজনের একটু আপনার এখন ভ্যালিডিটি দরকার, ভ্যালিডেশন দরকার, সেই ভ্যালিডেশনটা দিচ্ছে তারেক রহমান। ওই যে ইসাকদারকে দেখা গেল খলিলুর রহমানের সাথে বৈঠক করতে, এরা মরিয়া হয়ে গেছে, মানে কিছু দুর্বল রাষ্ট্র এদেরকে ভ্যালিডেট করবে, সেটাই করতেছে তারেক রহমান। এতে তো তারেক রহমানের কিছু পাওয়ার নাই। আমরা তো দেখেছি কিভাবে পাকিস্তান একটা দেউলিয়া রাষ্ট্র হয়ে গেছে। এই দেউলিয়া রাষ্ট্রে মানুষের পেটে আপনার খাবার নাই, তারা ওই আফগানিস্তানের সাথে যুদ্ধ করছে। তো হয় কি, অযৌক্তিক হয়ে গেলে যুক্তিহীন মুসলিম সমাজগুলো যে আসলে পৃথিবীর আবর্জনা, পাকিস্তান একটা পৃথিবীর আবর্জনা, আফগানিস্তান একটা পৃথিবীর আবর্জনা, ইরান একটা পৃথিবীর আবর্জনা, এই জিনিসগুলো আমাদের বোঝার সময় এসছে। আমরা যেন মানুষদেরকে এগুলো গভীরভাবে একটু ভাবতে বলি, শুধু ধর্মীয় কোণ থেকে না, ধর্মীয় কোনো তাও মিথ্যা, এই আবর্জনাগুলো বুঝতে পারলে তো কারো বেহেশতে যাওয়া বাতিল হবে না। আল্লাহ কি বলে দিছে যে এক আবর্জনা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করলে তুমি দোজখে চলে যাবে? সেটা তো বলে নাই। সুতরাং সাধারণ মানুষকে সঠিক শিক্ষা দীক্ষার আওতায় আনতে হবে, যেটা বাংলাদেশে করা হয় নাই, যার কারণে আপনার 24-এর এই জঙ্গি হামলা হতে পারলো। আমরা শেষ করবো, হারুন ভাই আর কিছু যোগ করবেন? আমি বলবো যে আওয়ামী লীগ যেন তার শক্তিটা অনুভব করে, স্বাধীনতার যুদ্ধের অর্থাৎ ইতিহাসের শক্তি এবং আপনার সভ্যতার শক্তি, এই শক্তিটা অনুভব করে আওয়ামী লীগ মাঠে আসবে। আর তারেক রহমান যেন এই শক্তিটার উনি যদি ইতিহাসে নাম লেখাতে চান, এই শক্তিটা থেকে উনিও শক্তি সঞ্চয় করুন, দুই পক্ষ করুন। আর তারেক রহমান যদি না করে, আওয়ামী লীগ করুক, করে আমরা ভবিষ্যতে ঠিকই আমরা গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা আবার কার্যকর করব, আমরা কাজে যাব। আমাদের বিজয় কারো মায়া দয়ার উপর নির্ভর করে না, ইতিহাসের শক্তি, সভ্যতার শক্তি যাদের সাথে আছে, তারা শুধু সেটা অনুধাবন করলেই তারা বিজয়টা সহজে পেতে পারে। কিন্তু তারেক রহমান তো মেসেজ দিচ্ছে, যেগুলা এই যে ট্রাইব্যুনালের বিচার চলতেছে, তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না, এমন একটা স্ট্যান্ড নিচ্ছে। তারা কি করবে আওয়ামী লীগ?
আওয়ামী লীগের রাজনীতি করবে, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের কাছে যাবে, আওয়ামী লীগের অতীতের যেসব আপনার রাষ্ট্র গঠনে এবং আপনার অর্থনৈতিক সমৃদ্ধিতে যেই জিনিসগুলো ছিল সেগুলো তুলে ধরবে, মৌলবাদীরা যে আপনার যুক্তিহীন সেটা তুলে ধরবে। আওয়ামী লীগের পক্ষে তো সত্যটা আছে, সত্য তুলে ধরার জন্য আওয়ামী লীগকে সঠিক লোকটা নিয়োগ দিতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এইখানে বিএনপির করুণা করার করার কিচ্ছু নাই, বিএনপির করুণার উপর আওয়ামী লীগকে নির্ভর করতে হবে না। ইতিহাস এবং সভ্যতা আওয়ামী লীগের পক্ষ থাকাতে বরঞ্চ তারেক রহমানদের আওয়ামী লীগের করুণা করার অনেক কিছু আছে। আমরা আমাদের শক্তিটা যেন অনুভব করি এবং সত্যিকারের এই শক্তিটা যারা কাজে লাগাতে পারে তারা যেন আওয়ামী লীগ দলটার দায়িত্ব পায়, সেই জায়গাটায় খুব আপনার একেবারে আপনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরীক্ষা নিরীক্ষা করে লোকজনকে সামনে নিয়ে আসতে হবে।